ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আজকেও আমি ওই ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আগের দিনে দেখিয়েছিলাম কিছুটা, বাকি অংশটা আজকে চলো তাহলে দেরি না করে দেখে নিই। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখো, লিপজিগের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল, অথবা জাতিসমূহের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। 1813 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত লিপজিগের যুদ্ধে এক পক্ষে ছিল ফরাসি সম্রাট নেপোলিয়ন আর তথা ফ্রান্স, এবং অপর পক্ষে ছিল চতুর্থ শক্তিজোট অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও সুইডেন। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন এবং তার সাম্রাজ্য ভেঙে পড়ে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে শতদিবসের রাজত্ব বলতে কি বোঝায়, এটা খুব ইম্পর্টেন্ট। 1814 খ্রিস্টাব্দে মিত্রশক্তির কাছে পরাজিত নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসনচ্যুত করে এলবা দ্বীপে পাঠানো হয়েছিল। নেপোলিয়ন এক বছরের মধ্যে 1050 জন সৈন্য নিয়ে এলবা দ্বীপে থেকে ফ্রান্সে ফিরে এসেছিলেন। এই সময় নেপোলিয়ন ফ্রান্সে 1815 থেকে 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেছিলেন। একে শতদিবসের রাজত্ব বলা হয়ে থাকে। পরটা দেখো, ওয়াটারলুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল। আচ্ছা, এই যুদ্ধ নেপোলিয়ন ও ইউরোপের সম্মিলিত শক্তিবর্গের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন ও ব্রুকারের হাতে নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন। এটাও দেখো, এটা অনেক সময় অনেক স্কুলে আসে, এটা ইম্পর্টেন্ট খুব। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? নেপোলিয়ন বোনাপার্ট এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ফরাসি বিপ্লবের উদারতন্ত্রী আদর্শের ফলে তিনি ফ্রান্সের কনসুলেট তথা সম্রাট পদ লাভ করেছিলেন। তিনি ফরাসি বিপ্লবের সাম্য আদর্শের প্রচার ও প্রসার ঘটান। তিনি ইটালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে পুরাতন তন্ত্র ধ্বংস করে ফরাসি বিপ্লবের ভাবধারার প্রসার ঘটান। তাই নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়ে থাকে। আচ্ছা, এই প্রশ্নটাও আসে অনেক সময় যে নেপোলিয়নকে বিপ্লবে ধ্বংসকারী বলা হয় কেন? ফরাসি বিপ্লব রাজতন্ত্র উচ্ছেদ করে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এই সূত্র ধরে নেপোলিয়ন ফ্রান্সের কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি কনসাল থেকে সম্রাট হয়ে এবং বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে ফরাসি বিপ্লবের আদর্শকে ধ্বংস করেন। তাছাড়া তিনি ফরাসি বিপ্লবের স্বাধীনতা আদর্শকে বিসর্জন দিয়ে ক্ষমতা নিজের কুক্ষিগত করেছিলেন। তাই নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর একটা যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, নেপোলিয়নের পতনের কারণ কী ছিল? 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়ে নেপোলিয়ন সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। ফলে নেপোলিয়নের পতন ঘটে। আর তার পতনের কারণগুলি সংক্ষেপে এখানে বলছি, যেটা দেখো 5-6টা এখানে কারণ আছে। একটা হচ্ছে নেপোলিয়নের অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস। সেকেন্ড হচ্ছে ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশের নিরন্তর বিরোধিতা। থার্ড, ভ্রান্ত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। ফোর্থ, উপদ্বীপের যুদ্ধে পরাজয়। ফিফথ, রাশিয়া অভিযানে ব্যর্থতা। এবং সিক্সথ হচ্ছে ইউরোপীয় জাতিগুলির সম্মিলিত আক্রমণ প্রভৃতি। এই সবগুলোই কিন্তু নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা এদিকে একটু 4 নম্বরে একটা দেখছি। এই প্রশ্নটা প্রায় আসে। 4 নম্বরে, নেপোলিয়নের স্পেনীয় ক্ষত, টিকা লেখো। নেপোলিয়নের পতনের অন্যতম প্রধান কারণ ছিল স্পেনীয় ক্ষত। স্পেনীয় ক্ষত বলতে বোঝায় নেপোলিয়ন স্পেন আক্রমণের পর স্পেনীয়দের রুখে দাঁড়ানো এবং তাকে পিছু হটতে বাধ্য করে, যা নেপোলিয়নের জীবনে ক্ষতের মতোই ছিল। আচ্ছা, স্পেন আক্রমণ। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন পর্তুগাল জয় করেন, তারপর স্পেন আক্রমণ ও দখল করেন। তিনি স্পেনের বুর্বো বংশীয় রাজা চতুর্থ চার্লসকে সরিয়ে নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসান। আচ্ছা, তার স্পেনীয়দের প্রতিরোধ দেখো। স্পেনের জনগণ নেপোলিয়নের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রবল প্রতিবাদ গড়ে তোলে। স্পেনীয়রা নিজেদের বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ফরাসি বাহিনীর বিরুদ্ধে মরণপণ সংগ্রাম শুরু করে। ইংল্যান্ড ও পর্তুগালও এই যুদ্ধে যোগ দেয়। একে উপদ্বীপের যুদ্ধ বলা হয়ে থাকে। তারপরে সর্বশেষ নেপোলিয়নের পরাজয় ঘটে। ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলসের হাতে নেপোলিয়নের ফরাসি বাহিনী 1813 খ্রিস্টাব্দে পরাজিত হয়। নেপোলিয়ন স্পেন ত্যাগ করতে বাধ্য হন। নেপোলিয়ন আক্ষেপ করে বলেছিলেন যে স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ ছিল।
পরেরটা আমরা দেখব। এই প্রশ্নটা, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কিভাবে দায়ী ছিল? ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে তোমার বরদাস্ত করার জন্য নেপোলিয়ন যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেছিলেন, তার ফলে ইংল্যান্ড অপেক্ষা ফ্রান্সই ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশি। পতনের ভূমিকা দেখো, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ প্রথার ভূমিকা অনস্বীকার্য। এক হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ফলে সমগ্র ইউরোপ তথা ফ্রান্সে ব্যাপক আর্থিক সংকট দেখা দেয়, যার জন্য মানুষ নেপোলিয়নকে দায়ী করেন, আর ফ্রান্সে তার ভাবামূর্তি ক্ষুণ্ণ হয়। সেকেন্ড, এই ব্যবস্থা কার্যকরী করতে গিয়ে ইউরোপের অনেক নিরপেক্ষ শান্তিপূর্ণ দেশ নেপোলিয়ন জয় করেছিলেন, ফলে সেই সমস্ত দেশগুলিও তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। 3, রোমের পোপ মহাদেশীয় প্রথা মানতে অসম্মত হলে নেপোলিয়ন তাকে বন্দী করেন। এই ঘটনায় সমগ্র ক্যাথলিক জগৎ নেপোলিয়ন বিরোধী হয়ে পড়ে। অথচ এই ব্যবস্থা কার্যকর করার প্রশ্নে পর্তুগাল, স্পেন এবং রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের বিরোধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে এবং এই বিরোধী তাকে পতনের মুখে নিয়ে যায়। এইভাবে নেপোলিয়ন প্রবর্তিত মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের কাছে বুমেরাং হয়ে ফিরে আসে। ঠিক আছে, তাহলে তোমরা এই কটাই করো স্টুডেন্টস। আবার তোমাদের জন্য আমি পরে প্রশ্ন নিয়ে আসবো। আপাতত তোমরা এগুলোই করো।